দিল্লিতে ক্ষমতায় এলে রাজধানীর বাসিন্দাদের মাসে ৫০০ টাকায় একটি করে রান্নার গ্যাস সিলিন্ডার দেবে কংগ্রেস। এছাড়া বিনামূল্যে রেশন এবং নিখরচায় ৩০০ ইউনিট বিদ্যুৎ দেবে। রাজধানীতে সাংবাদিক বৈঠকের দলের এই প্রতিশ্রুতির কথা জানিয়েছে কংগ্রেস। তাৎপর্যপূর্ণ হল, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিকে দিয়ে কংগ্রেস দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য এইসব সুবিধার কথা ঘোষণা করেছে। সঙ্গে ছিলেন দিল্লি প্রদেশ কংগ্রেস সভাপতি দেবেন্দ্র যাদব। ২০২৪-এ কংগ্রেসের তেলেঙ্গানায় ক্ষমতা দখল করে সেখানে কংগ্রেসের সাফল্যের পিছনে ছিল জনমুখী প্রকল্পের প্রতিশ্রুতি। দিল্লিতে কংগ্রেস তাই আম আদমি পার্টি এবং বিজেপিকে টেক্কা দিতে প্রতিশ্রুতি নিখরচায় সরকারি সুবিধা দেওয়ার রাস্তায় হাঁটল। হাত শিবির আগেই ঘোষণা করে দল ক্ষমতায় এলে মহিলাদের মাসে ২৫০০ টাকা করে দেওয়া হবে। ওই প্রকল্পের নাম দিয়েছে পেয়ারি দিদি। মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ মহিলাদের জন্য নগদ টাকার স্কিম চালু করে বিজেপি লাভবান হয়েছে। ২ বছর আগে একইভাবে কংগ্রেস লাভবান হয়েছে কর্ণাটকে। পাঞ্জাবে আম আদমি পার্টির জয়ের পেছনেও ছিল মহিলাদের নগদ অর্থ দেওয়ার প্রতিশ্রুতি। তবে দিল্লিতে কংগ্রেসের সবচেয়ে বড় ঘোষণা হল বেকারদের মাসে ৮৫০০ টাকা করে ভাতা দেওয়ার প্রতিশ্রুতি। এত বিপুল পরিমাণ অর্থ দেওয়ার প্রতিশ্রুতি কোনো দলই দেয়নি। তবে ওয়াকিবহাল মহলের খবর, দিল্লিতে মহিলাদের সমর্থন আদায়ে বিজেপি তাদের মাসে ৫০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারে। কাগজে কলমে হবে নিট ইউজি। পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএ জানিয়েছে ২০২৫ সালে খাতায় ও কলমেই এই পরীক্ষা নেওয়া হবে। একদিনে একটা নির্দিষ্ট সময়ে ওএমআর শিটে পরীক্ষা দেবেন পরীক্ষার্থীরা। ন্যাশনাল মেডিকেল কমিশন গাইডলাইন অনুযায়ী এই সিদ্ধান্ত বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি অথবা এনটিএ। কোন পদ্ধতিতে নেওয়া হবে চলতি বছরের নিট, যা নিয়ে চলছিল জল্পনা। গত মাসে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন ২০২৫ সালের স্নাতক স্তরের নিট কাগজ পেন নাকি কম্পিউটার ভিত্তিক নেওয়া হবে তা নিয়ে আলোচনা চলছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন নিট সংক্রান্ত প্রশাসনিক স্তরের সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য মন্ত্রক। ইতিমধ্যেই স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে দুবার আলোচনা করা হয়েছে। পরীক্ষা পরিচালনার জন্য যে বিকল্পই সঠিক বলে মনে করা হোক না কেন, এনটিএ তা বাস্তবায়িত করার জন্য প্রস্তুত রয়েছে। এরপর এদিন এক স্যান্ডেলে পোস্ট করে এনটিএ জানিয়েছে ২০২৫ সালে খাতায় এবং কলমেই স্নাতক স্তরে হবে নিট। উল্লেখ করা হয়েছে একদিনে একটা নির্দিষ্ট শিফটে এই পরীক্ষা হবে। এনটিএ আরও ঘোষণা করেছে বিএএমএস, বিইউএমএস এবং বিএসএমএস কোর্সসহ স্নাতক কোর্সে ভর্তির জন্য একটি অভিন্ন নিট ইউজি পরীক্ষা হবে। কর্ণাটকের পর এবার ত্রিপুরা। মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর পর এবার প্রতিবেশী রাজ্যে নিষিদ্ধ হল পশ্চিমবঙ্গের ফার্মাসিউটিক্যালের তৈরি স্যালাইন রিঙ্গার ল্যাকটেট। ত্রিপুরার প্রধান ২ হাসপাতালে এই স্যালাইন নিষিদ্ধ করা হয়েছে। ২০২৪ সালের মার্চ মাসে তা নিষিদ্ধ করেছে কর্ণাটক। এবার ত্রিপুরাও সে পথে হাঁটল। জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের ফার্মাসিউটিক্যাল উৎপাদিত স্যালাইন ও নিম্নমানের ওষুধ নিয়ে অভিযোগ ছিল ত্রিপুরায়। তাই বছর ২ আগেই এখানে নিষিদ্ধ করা হয়েছিল এই স্যালাইন। কিন্তু রহস্যজনকভাবে ত্রিপুরার বিভিন্ন হাসপাতালে এই রিঙ্গার ল্যাকটেট স্যালাইন সরবরাহ পুনরায় শুরু হয়। পশ্চিমবঙ্গে মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনার পর টনক নড়ে ত্রিপুরার স্বাস্থ্য দপ্তরের। সেখানে প্রসূতি মৃত্যুর ঘটনায় অভিযোগ উঠে নিষিদ্ধ রিঙ্গার ল্যাকটেট স্যালাইন দেওয়ায় তা প্রাণঘাতী হয়ে উঠেছে। খোঁজ নিয়ে দেখা যায় ওই স্যালাইন ত্রিপুরায় চালু রয়েছে। রোগীরা তা নিয়ে অভিযোগ তুলেন। এরপরই স্বাস্থ্য দপ্তরের নির্দেশে স্যালাইনটি আবার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের যুগ্ম অধিকর্তা সৌভিক দেববর্মা ২ নামী হাসপাতালের সুপারকে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি স্যালাইন অবিলম্বে বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছেন। অভিযোগ, এই সংস্থার সঙ্গে একটি চক্র জড়িত রয়েছে,
যারা বিভিন্ন হাসপাতালে এই কোম্পানির নিম্নমানের স্যালাইন ও ওষুধ বছর পর বছর সরবরাহ করে আসছে। রাজ্য স্বাস্থ্য দপ্তর এখন এ ব্যাপারে তদন্ত শুরু করেছে বলে জানা যায়। যদি কোনো ব্যক্তির 2 জনের বেশি সন্তান থাকে তবেই সে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, এমনই এক ফতোয়া রাজ্যে জারি করতে চলেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যে হতবাক প্রত্যেকে। সম্প্রতি মকর সংক্রান্তির অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। সেখানে দাঁড়িয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে নাইডু বলেন, আগামী দিনে আপনি তখনই পঞ্চায়েত প্রধান, পুর কাউন্সিলর অথবা মেয়র হতে পারবেন যদি আপনার 2-এর বেশি সন্তান থাকে। তিনি দ্রুত এই দ্বারা যোগ করবেন। মুখ্যমন্ত্রী অবশ্য তার এই মন্তব্যের নেপথ্যে বেশ কিছু তথ্য তুলে ধরে তিনি বলেন, আমাদের আগে একটা আইন ছিল, সেই আইন অনুসারে পঞ্চায়েত ও পুর নির্বাচনে লড়াই করার জন্য শুধুমাত্র তারাই সুযোগ পেতেন যাদের 2 অথবা তার থেকে কম সন্তান রয়েছে। কিন্তু এখন তিনি বলছেন, যাদের কম সন্তান রয়েছে তারা নির্বাচনে লড়তে পারবেন না। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরের দিন পঞ্চায়েত নির্বাচনের দিন তারিখ ঘোষণা করা হবে। মরিগাঁওয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই কথা জানান। তিনি বলেন, হাইকোর্ট রায় দিলেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যে পঞ্চায়েত নির্বাচন কোনো অবস্থাতেই সম্ভব নয়। ছাত্রছাত্রীদের অসুবিধা হবে, এমন কাজ বিজেপি কখনোই করবে না, কংগ্রেস করতে পারে। তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরের দিন পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। এদিন গ্রাম পঞ্চায়েত এবং আঞ্চলিক পঞ্চায়েতে প্রতীকহীন নির্বাচনের সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে সেই প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, প্রতীকহীন হওয়ায় পঞ্চায়েত সদস্য এবং সভাপতি পদে অরাজনৈতিক ব্যক্তি নির্বাচিত হবেন। অবসরপ্রাপ্ত শিক্ষক, অধ্যাপক, আশা কর্মীরা নির্বাচিত হওয়ার সুযোগ পাবেন। নিজেদের পছন্দসই প্রার্থীকে জেতাতে পারবেন রাজ্যবাসী। প্রায় 15 মাস পর গাজায় যুদ্ধবিরতি, শেষ হল ইসরায়েলের রক্তক্ষয়ী অভিযান। যুদ্ধবিরতির আলোচনায় সবুজ সংকেত হামাস ও ইসরায়েলের। প্রসঙ্গত 1.5 বছর ধরে চলা এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন অন্তত 46,000 মানুষ। গত বছরের 7 অক্টোবর থেকে এই সংঘাতের শুরু। যুদ্ধবিরতির জন্য লাগাতার মধ্যস্থতা করে কাতার, মিশর, সৌদি আরবের মতো দেশ। গাজা যুদ্ধে ইসরায়েলের পাশে থাকলেও যুদ্ধবিরতির আগে নিয়মিত যোগ দেয় আমেরিকা। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, মিশরের কায়রোতে আলোচনাতে বসে হামাস এবং ইসরায়েলের প্রতিনিধিরা 2 পক্ষের বৈঠকে সদর্থক হয়। তখনই শোনা গিয়েছিল সব ঠিক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই যুদ্ধে ছেদ পড়তে পারে, স্বাক্ষরিত হতে পারে পণবন্দীদের মুক্তির চুক্তি। সূত্রে খবর অনুযায়ী অবশেষে গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে টানা রক্তক্ষয়ী লড়াই ছত্তিশগড়ের বিজাপুরে। যৌথ বাহিনীর সঙ্গে সেই লড়াইয়ে নিকেশ 12 জন মাওবাদী। এই খবর নিশ্চিত করেছেন এলাকার এক পুলিশ কর্তা। বিজাপুরের গভীর জঙ্গলে গত বুধবার মাঝরাত থেকে শুরু হওয়া যৌথ বাহিনীর অভিযানে সকালের দিকে কোবরা বাহিনীর 2 জওয়ান গুরুতর জখম হন। তারপর অভিযান আরও জোরদার করা হয়। দিনভর গুলির লড়াইয়ে অবশেষে 12 জনকে খতম করে যৌথ বাহিনী। তবে জওয়ানদের তরফে নিশ্চিত করা হয়েছে কোনো জওয়ানের কোনো ক্ষতি হয়নি, সকলেই সুরক্ষিত।